হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আমাদের চ্যানেল বেটার টুগেদারে ভাইজাগের সেকেন্ড দিনের ভিডিও নিয়ে। সকালবেলা উঠে গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি আরকে বিচে সানরাইজ দেখতে। আমরা সূর্যি মামার দেখা এখনও পাইনি, কিন্তু দেখলাম এই কচিকাচাগুলো চলে এসছে হাতে ব্যাট নিয়ে, এবং ওদের দেখে আমার হাজব্যান্ডও চলে গেল একটু হাতটা ঝালিয়ে নিতে। এখানে আবার এক একজন এক ওভারের বেশি ব্যাট করতে পারবে না, আসলে অনেক প্লেয়ার তো সবাইকেই সুযোগ দিতে হবে। এদিকে আমরা গোপ্রোটা সেট করে রেখেছি সানরাইজের একটা টাইম ল্যাপস নেবো বলে। ইতিমধ্যে চলে এসেছে আর এক বন্ধু, ইনিও মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, তো আমাদের কাছে একটু আদর খেয়ে ইনি আবার চললেন মর্নিং ওয়াক করতে। আর সবাইকে দেখে আমার একটু ইচ্ছা হলো ব্যাট করার, তো ওই একটা বল কোনো রকমের ব্যাটে ঠেকাতে পেরে একটু আনন্দে লাফিয়ে নিলাম আর কি। সানরাইজ থেকে হোটেলে ফেরার পথে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা চায়ের দোকানে। এখানে চা বানানোর সিস্টেমটা একটু অন্যরকম। এরা প্রথমে কাপের মধ্যে বেশ কিছুটা মধু দিল, তারপরে তুলসী পাতা, পুদিনা পাতা এবং আদা কুচি, তার সঙ্গে একটা ফ্লাস্ক থেকে চায়ের কড়া লিকার কিছুটা ঢেলে দিল, এবং তারপর তার সাথে গরম জল মিশিয়ে এরকমভাবে পুরোটা মিক্স করে এরা আমাদের দিল বানিয়ে। তো সাত সকালবেলায় এটা খেতে এত সুন্দর লাগলো যে কি বলবো, পুরো শরীর মন একেবারে জুড়িয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা সুন্দর জিনিস বানায়, সেটা হচ্ছে সেদ্ধ ভুট্টা, ছোলা এবং তার সাথে কাঁচা পেঁয়াজ, গাজর ইত্যাদি মিশিয়ে একটা চাট টাইপের বানায়। তো আমরা সেটা তখন আর খাইনি, আমরা প্যাক করিয়ে নিয়ে চলে এসেছিলাম বাড়ি ফিরে সবাই মিলে একসাথে খাবো বলে। তো যারা মর্নিং ওয়াক করতে আসেন, এটা নাকি তাদের রোজকার খাবার, খুব নিউট্রিশিয়াস এবং বেশ ফিলিং, মানে আপনি খেলে পেটটা অনেকক্ষণ ভরে থাকবে। এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ, এখান থেকে কিন্তু সানরাইজটা দিব্যি দেখা যায়। তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এবং অ্যাজ ইউজুয়াল আমরা আবার সেই ড্রাইভার দাদার উপরেই দায়িত্ব দিয়েছি আমাদের একটা ভালো জায়গায় ব্রেকফাস্ট করতে নিয়ে যাওয়ার জন্য, এবং উনি আমাদের নিয়ে এলেন এই ভেসানাপল্লি নামে একটি দোকানে। এই দোকানে প্রথম আমি ইডলির 3টে ভেরিয়েশন দেখলাম। নর্মাল যেটা আমরা খাই জেনারেলি চালের, সেটা হচ্ছে ওই সাদা রঙেরটা, যেটা একটু ব্রাউনিশ সেটা হচ্ছে রাগির, আর ওই মাঝামাঝি কালারের যেটা অ্যাশ কালারের ওটা হচ্ছে মিলেটের। আর তার সাথে তো একটা দোসা না নিলেই নয়। ব্রেকফাস্ট ডান, আমরা চললাম। বাঁদিকে যে প্যালেস টাইপের এই বিল্ডিংটা দেখছেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন কর্পোরেট ইভেন্ট, বিয়েবাড়ি এটসেট্রা এসবের জন্য ভাড়া নেওয়া হয়, এবং ড্রাইভার দাদার থেকে শুনলাম পার ডে ভাড়া নাকি প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা করে। আমরা এগিয়ে চললাম। আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ভীমলি বিচ, এবং আরকে বিচ থেকে ভীমলি বিচ যাওয়ার রাস্তাটা অতীব সুন্দর। পাশে এই যে মন্দিরটা আমরা এখন ক্রস করলাম, এই মন্দিরটা আমরা ফেরবার সময় যাব, ড্রাইভার দাদা বললেন আমাদের ফেরবার সময় সেখানে নিয়ে যাবেন। আমরা পৌঁছে গেলাম ভীমলি বিচে। এই জায়গাটি আমাদের হোটেল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, সময় লাগলো 45 মিনিট মতো। এবং ওই যে দূরে দেখছেন একটু লোকজনের গ্যাদারিং, ওইটা হচ্ছে নাকি মেন ট্যুরিস্ট স্পট, লোকজনরা মেনলি ওখানেই থাকে। কিন্তু আমরা যেহেতু একটু ভিড়টা অ্যাভয়েড করতে চাইছিলাম, আমরা ড্রাইভার দাদাকে বললাম গাড়িটা একটু দূরেই দাঁড় করাতে, এবং আমরা একটু এই কম্পারেটিভলি নিরিবিলি জায়গাটাতে নামলাম। এই জায়গাটা খুব পাথুরে, আর পাথরের ওপর শ্যাওলা জমে জমে খুব স্লিপারি হয়ে থাকায় আমরা আর সমুদ্রে নামিনি। দূর থেকেই এই ভীমলি বিচের সৌন্দর্য উপভোগ করে আর কিছুটা ফটোশ্যুট করে আমরা চলে এলাম আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন থোটলাকোন্ডা বিচে। ভীমলি বিচ থেকে এই জায়গাটা প্রায় 10 কিলোমিটার মতো, আর গাড়িতে সময় লাগলো মিনিট 15। এই বিচের রক ফরমেশনগুলো কিন্তু একটু অন্য টাইপের, মানে সাধারণত আমরা যেরকম দেখি সেরকম কিন্তু নয়, দেখুন। আর এই হচ্ছে সেই ন্যাচারাল আর্চ যেটার জন্য থোটলাকোন্ডা বিচ ফেমাস। বহু বছর ধরে সমুদ্রের জল হাওয়ায়
ক্ষয়ে গিয়ে এই ব্রিজটি বা আর্চটি নিজের মতো করে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। এখানে যথারীতি ছবি তোলার জন্য লাইন লেগে থাকে এবং আমরাও বেশ কিছুক্ষণ ওয়েট করে জায়গাটি ফাঁকা পেয়ে ছবি তুললাম। তারপর সেখান থেকে একটু দূরে সরে এসে এই জায়গাটা একটু পাথরের ভাবটা কম থাকায় আমরা এখানে একটু সমুদ্রের জলে পা ডুবিয়ে ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম আমাদের আজকে থার্ড ডেস্টিনেশন থোটলাকন্ডা মনাস্ট্রির উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার দাদা এন্ট্রি ফি দিয়ে দিল আর আমরা চললাম মনাস্ট্রির দিকে। মনাস্ট্রি যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। এখানে বলে রাখি, আমাদের সিটি ট্যুরের দ্বিতীয় দিনের জন্য আমাদের ড্রাইভার দাদা চার্জ করেছে 3,500 টাকা। আজকে যেহেতু সবকটা স্পটই প্লেন ল্যান্ডে এবং কোনো পাহাড়ে ওঠার ব্যাপার নেই, সেই জন্য গতকালের থেকে আজকে 500 টাকা কম। গতকাল লেগেছিল 4,000, আজকে 3,500। এই বুদ্ধিস্ট মনেস্ট্রির প্রথম হদিশ পাওয়া যায় 1976 সালে। 1976-এ যখন ইন্ডিয়ান নেভি একটা এরিয়াল সার্ভে করছিল এই বিশাখাপত্তনমে তাদের একটা নেভাল ফেসিলিটি সেট আপ করার জন্য, তখন তারা ওপর থেকে এই মনাস্ট্রির কিছু ভগ্নাংশ দেখতে পায় এবং এই হদিশ পাওয়ার পর 1988 সাল থেকে 1992 সাল পর্যন্ত ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি এক্সকাভেশন চালিয়ে এই বুদ্ধিস্ট মনাস্ট্রিটি খুঁজে বার করে। এই মনাস্ট্রিতে 9টি পাথরের ট্যাঙ্ক বা কুণ্ড টাইপের বানানো আছে, যেখানে রেন ওয়াটার হারভেস্টিং করা হতো এবং এই জলই খাবার জন্য ব্যবহৃত হতো। থোটলা কথাটার অর্থ হচ্ছে কুণ্ড, আর কোন্ডা কথাটার মানে হচ্ছে হিল। তো এই পাথরের কুণ্ড বা পাথরের সিস্টার অথবা ট্যাঙ্ক, এই থেকেই জায়গাটার নাম হচ্ছে থোটলাকন্ডা। আমরা মনাস্ট্রি দেখে বেরিয়ে এলাম এবং কাছেই রয়েছে একটি ভিউ পয়েন্ট। এই জায়গাটার নাম হচ্ছে বিচ ভিউ পার্ক। এখানে অনেক লোকেই দেখলাম পিকনিক করতে এসেছে, বাড়ি থেকে খাবার সঙ্গে করে এনে এখানে সবাই মিলে বসে এনজয় করছে। আর এই বিচ ভিউ পার্ক থেকে বে অফ বেঙ্গলটা পুরো দেখা যায় আর বিচটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো আমরা ভিউ পয়েন্ট দেখে বেরিয়ে এলাম আর চললাম লাঞ্চ করতে ঋষিকোন্ডা বিচের কাছে একটি রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় এবং আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করে তবে ভিতরে বসার জায়গা পেয়েছি। ভাত, ডাল, পনির আর চিকেন সহযোগে লাঞ্চ করে চটপট আমরা চলে এলাম ঋষিকোন্ডা বিচে। ঋষিকোন্ডা বিচ দেখছেন মোটামুটি পুরোপুরি দীঘাতে পরিণত হয়েছে, এত ভিড়। সবাই যখন ঘুরতে চলে এসেছে, এরাই বা কেন বাড়ি বসে থাকে, এরাও চলে এসেছে এবং বিচে প্রচণ্ড এনজয় করছে, দাপাদাপি করে বেড়াচ্ছে, জল ছিটিয়ে সবাইকে ভেজাচ্ছে। এদিকে হচ্ছে জেট স্কি। ঋষিকোন্ডা বিচে জেট স্কি করতে আপনার পড়বে 250 টাকা এবং জেট স্কি করতে গেলে আপনি কিন্তু পুরো ভিজে যাবেন। আমার কাছে যেহেতু এক্সট্রা জামা ছিল না, সেই জন্য আর এখানে আমি জেট স্কি করলাম না, খুব ইচ্ছা ছিল করার। তো জেট স্কি করতে না পেরে আমরা কি করলাম, ওই যে দূরে পাথরের মতো দেখা যাচ্ছে, আমরা ওইটা পেরিয়ে তার উল্টো দিকটায় পৌঁছে গেলাম। এই দিকটা অদ্ভুত রকমের সুন্দর, মানে এর সৌন্দর্যটা পুরো অন্য রকম এবং এখানে লোকসংখ্যাও বেশ কম, যেহেতু অনেকগুলো পাথর পেরিয়ে আসতে হয়, তাই এদিকে লোকজন কম থাকায় আমরা এখানকার র বিউটিটা এনজয় করতে পারলাম। মানুষের ভিড় আর কোলাহল থেকে বাঁচতে আমরা বিচ ধরে বেশ খানিকটা হেঁটে এগিয়ে গেলাম। কিছুটা এগিয়ে এসে একটা শান্ত নিরিবিলি জায়গা পেয়ে আমরা পরিবারের সকলে মিলে কিছুটা সময় কাটালাম, নিজেদের মতো করে আমরা এনজয় করলাম। সত্যি বলতে ঋষিকোন্ডা ছেড়ে যেতে একটুও মন চাইছিল না। বিচটা এতটাই সুন্দর, মনে হচ্ছিল আমরা কেন আমাদের প্ল্যানে একটা গোটা দিন এই ঋষিকোন্ডায় রাখিনি। যাই হোক, আমরা যা করেছি, আপনারা কিন্তু এই ভুল করবেন না। আপনারা অবশ্যই ঋষিকোন্ডার জন্য আলাদা করে একটি দিন রাখবেন এবং চুটিয়ে মন ভরে আনন্দ করবেন। ঋষিকোন্ডা বিচ থেকে বেরিয়ে আমরা চলে এসেছি সেই মন্দিরটিতে যেটি আমরা যাওয়ার পথে, ভীমলি বিচ যাওয়ার পথে আপনাদের দেখিয়েছিলাম। এটা হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল, যেটা রবিবার বাদে সপ্তাহের বাদবাকি দিনগুলি সকাল 5টা থেকে বিকেল 7টা অবধি খোলা থাকে এবং এই মন্দিরে ঢুকতে কোনো রকম কোনো এন্ট্রি ফি লাগে না। আমরা প্রসাদ খেয়ে মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম, চললাম হোটেলের পথে। হোটেল যাওয়ার আগে চলে এলাম এখানকার ওয়ান অফ দি লার্জেস্ট মলস, সিএমআর মলে। মলটা একটু ঘুরে আমরা ব্যাক করলাম আরকে বিচে। আরকে বিচ বাস স্ট্যান্ডের কাছে একটা ছোট্ট মার্কেট টাইপের আছে, যেখানে ছোট ছোট গিফট আইটেমস পাওয়া যায়।
তো ঘুরতে এলে যেটা হয়, আমরা বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের জন্য ছোটোখাটো গিফট কিনে থাকি, তো সেই ব্যাপারটা আপনি এখানে সেরে ফেলতে পারবেন। আমাদের গিফট কেনার পর্ব শেষ। আমরা এবার চললাম আরকে বিচেই। সন্ধ্যেটা একটু সেখানে ঘুরে ফিরে আপাতত আজকের দিনের মতো আমাদের ট্যুর শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে আমাদের তৃতীয় দিনের গল্প নিয়ে আসবো। টিল দেন, হ্যাভ আ গুড ডে।